কেউ না আসে দেখবে। হ্যালো এভরিওয়ান, আমি 3-4 দিন ধরে, 2-3 দিন ধরে অ্যাকচুয়ালি ফোন থেকে একটু দূরেই ছিলাম। আর জাস্ট কটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে এখন যা সিচুয়েশন হয়েছে সেখানে কি দাঁড়িয়ে মনে হচ্ছে বোধহয় বেঁচে গিয়ে বড় ভুল করে ফেলেছি। 78টা ট্যাবলেট না 68টা ট্যাবলেট না 80টা ট্যাবলেট, এটা নিয়ে সবার এত মাথা ব্যথা আছে। কেন 78ই কেন? আমি আমি কেন, যে কোনো মানুষ যখন ভাবে যে মরে যাব, সেটা যে কোন সিচুয়েশনে গিয়ে সেই ডিসিশনটা নেয়, ওটা যারা সুইসাইড করেছে বা করার চেষ্টা করেছে তাদেরকে জিজ্ঞেস করলে পাবে। আমি বলছি না যে আমি খুব ভালো কাজ করেছি। অবভিয়াসলি সুইসাইড ইজ নট এ সলিউশন, বাট অনেকে বলছে, আমি অনেকের ভিডিও দেখলাম, যার মধ্যে একজন হচ্ছে নন্দিনী ভট্টাচার্য। উনি বলছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। আমি প্রবাহকে বিয়ে করেছি ভালোবেসে। যে মোমেন্টে আমার চোখ বন্ধ হয়ে আসছে সেই মোমেন্টেও আমি ইমাজিন করেছি এইবারে যদি প্রবাহ আমার কাছে আসে বা অ্যাটলিস্ট খোঁজ খবর নেয়। মানুষ তো বিয়ে করে ভাঙার জন্য নয়। আর হ্যাঁ, অনেকে আছে যে লাইক সমস্যা হচ্ছে, মানাতে পারছি না, নেক্সট স্টেপ কি ডিভোর্স, চলো নিয়ে নিই ডিভোর্স। বাট আমার মাথায় কখনো এটা আসেই নি। বিয়ের আগে আমি এরকম হুম্বিতম্বি অনেক কথা বলতাম যে যদি মানাতে না পারি, তখন প্রভাব ছিল না আমার লাইফে, আমি কাকে বিয়ে করবো কোনো ঠিকও ছিল না। যদি বানাতে না পারি ছেড়ে দেবো, থাকবো না। কিন্তু সেটা আমি পারিনি। ডিসেম্বরে আমাদের বিয়ে হয়। কাজের সূত্রে প্রবাহ 1 মাসের ওপর দিল্লি চলে গেছিলো, পুরো জানুয়ারি ছিল না। ওই জানুয়ারি আমি মায়ের কাছেও যাইনি। আমি, আমার এক বোন আছে চন্দননগরে, ওকে আমি আমার ফ্ল্যাটে এনে রেখেছিলাম। ওইটুকু সময়ের মধ্যে আমি আমার পুরো ফ্ল্যাট গুছিয়ে তুলেছিলাম যে প্রবাহ এসে সারপ্রাইজ হবে যেটা কি ছিল, কি বানিয়েছি আমি লাস্ট যে লাইফটা করেছি, আমি কিন্তু লাইভে বলিনি যে প্রবাহ খারাপ, প্রবাহ বাজে, প্রবাহ অমুক, প্রবাহ তমুক। আমি একটা কথা বলিনি, জাস্ট প্রবাহ আমার কতটা ভালোবাসে আমি জানি না, বাট এইটুকু জানি ওর কাজ আর ওর মায়ের কথা, এই দুটো হচ্ছে ওর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখনও লিখে দিচ্ছি, প্রবাহর সাথে আমার যত ঝামেলাই হয়ে যাক। এরমও হয়েছে বিয়ের আগে। আর এই নন্দিনী ভট্টাচার্য, আমি জানি না আপনি ম্যারিড কিনা, কাউকে কখনো ভালোবেসেছেন কিনা, আপনি ছেড়ে আসার কথাটা এত ইজিলি বললেন। আমার কাছে ছেড়ে আসাটা অপশান ছিল না। আমার মনে হয়েছিল আমি থাকতে পারবো, মানিয়ে নেব, একসাথে থাকবো, শেষ অবধি থাকবো, এটা আমার মনে হয়েছিল। প্রবাহ আমাকে কটা গিফট দিল, আমি প্রবাহকে কটা গিফট দিলাম, আমি এগুলো হিসাবই করিনি কখনো। আর ভিডিওতে দেখানো, নন্দিনী ভট্টাচার্য একটা কথা বললো না, হতে পারে ছেলেটা কিছু দিয়েছে সেটা ভিডিওর পিছনে, মেয়েটা দিয়েছে ভিডিওর সামনে, এরকম কখনো কিছু হয়নি। সবসময় যা সারপ্রাইজ প্ল্যান করার আমি করতাম, সেটা আমার আশেপাশের সব লোকজন জানতো, তাতে আমার কোনো দুঃখ নেই যে আমাকে সারপ্রাইজ দিত না। হ্যাঁ, আমি ওর সাথে ঝামেলা করতাম মাঝে মধ্যে যে একটা তো গোলাপ আনতে পারো, এইটুকু অবধি। এর থেকে বাড়াবাড়ি কোনো দিন কিছু করিনি আমি।
এবার নন্দিনী ভট্টাচার্যর বক্তব্য ছেড়ে আসতে হতো, হয়তো ছেলেটা পিছনে গিফট দিত। আমি আজ অবধি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে, সব কিছু আমি যা যা কিনেছি সব কিছুর বিল আমার কাছে আছে। আমি কী কী কিনেছি, কার জন্য কিনেছি। বিয়ের পর থেকে আমি সেভিংস বলে কিছু রাখতামই না। যতটুকু টাকা আমার কাছে আসতো আমি মনে হতো প্রবাহকে এটা কিনে দিই ওটা কিনে দিই, সেটা ভালোবাসার জন্য, কথা শোনানোর জন্য নয়। আমি এখনও অবধি এটা বলছি না যে প্রবাহ আমাকে ভালোবাসে না, আমি হয়তো ভালোবাসে, কিন্তু ততটা না যতটা দরকার, যতটা আমি ভালোবাসি ততটা নয়। বিয়ের আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাকে হসপিটালে ঢুকিয়ে দিল। আমার ভাইকে বলল আমার কালকে ডিউটি আছে। আমার ভাই বলল ঠিক আছে তুমি তাহলে বাড়ি চলে যাও, আমি আছি এখানে। ও দিব্যি বাড়িও চলে গেল, ওখানে আমার জন্য ওয়েট করেনি। আমার এখন মেন যে কথাটা বলার সেটা হচ্ছে, এটা প্রবাহ এসে বলুক, সায়ককে নিয়ে প্রবাহর কোনো প্রবলেম ছিল না। সায়ক আমাদের বাড়িতে এসছে, প্রবাহ থাকাকালীন এসছে। প্রবাহ বাড়িতে না থাকলে সায়ক কোনো দিনও পা রাখেনি, কোনো দিনও না। ইভেন আমরা যে সোসাইটিতে থাকি সেখানে গেট এন্ট্রি হয়, গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি হয়, কোনো দিনও সায়ক লুকিয়ে চড়িয়ে আসেনি যখন প্রবাহ থাকতো। ইভেন সায়ক, সুকান্ত এরা প্রত্যেকে অনেকদিন ধরে বলেছে তুই তো ভালো রান্না করিস, আমাকে বাড়িতে ডাক, রান্না করে খাওয়া, খেতে যাবো। আমি কোনোদিন ডাকিনি ওদেরকে, ডাকার সময়টুকু পাইনি, কারণ আমার মনে হয়েছে যদি কোনো একদিন প্রবাহ বাড়িতে থাকে আমি আর প্রবাহ একসাথে থাকবো। কাজ ছাড়া সায়কের সাথে আমার কোথাও দেখাও হতো না, কোনোদিন সায়কের সাথে কোথাও আমি ঘুরতেও বেরোনি, এমনিও বেরোনি। নিউ ইয়ার পার্টি, হাবি যাবি, কোথাও যাইনি। কোথাও প্রমোশন, জোয়ারদার আকাঙ্ক্ষা, কাজে যাচ্ছি, প্রমোশনে যাচ্ছি, সেক্ষেত্রে সায়কের সাথে দেখা হতো। ইভেন এরকমও হয়েছে প্রবাহ নিজেও আমাদের সাথে গেছে। বেকার বেকার কেন সায়ককে এখানে টেনে আনা হচ্ছে আমি জানি না, হয়তো ফার্স্ট মেসেজটা আমি সায়ককে করেছি বলে তাই। তাও সায়ককে আমি এটা লিখেছিলাম, ভাই আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না মরবো? সায়ক বললো আর ইউ ম্যাড? আমি বললাম যদি মরে যাই, মরার আগে আমার কটা কথা বলার আছে, তুই কি শুনবি? ততক্ষণে সায়ক একে তাকে কল করে দিয়েছে। আমার অনেক কিছু বলার ছিল। সেই বলাগুলোর মধ্যে হচ্ছে প্রবাহর সাথে আমার নর্মালি কোনো দিন কোনো ঝামেলা হয় না। যখন বা যে সময় প্রবাহ ওর মায়ের কথা শোনে, প্রবাহর আমার মা আমাকে যখন মেসেজ করে, বা আমার মা কেন, আমার যে কোনো বন্ধুবান্ধব যখন আমাকে মেসেজ করে, আমি কারুর মেসেজ এনক্রিপ্ট করে রাখি না। প্রবাহর ক্ষেত্রে শুধু ওর মায়ের মেসেজটা এনক্রিপ্ট থাকে। আমাকে সবাই বলেছে পাইলটদের ক্যারেক্টার ভালো হয় না, কিন্তু আমি একটা জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, সবাইকে বলেছি যে ভগবানও যদি নেমে এসে আমাকে বলে যে প্রবাহর ক্যারেক্টার খারাপ, সেটা আমি মানব না। আমি সেই বিশ্বাসের জায়গাটাতে ছিলাম আমি। আর ইভেন প্রবাহও জানতো যে আমিও প্রবাহকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকানো তো দূর, কথা পর্যন্ত বলি না। প্রবাহ যথেষ্ট পজিটিভ ছিল আমাকে নিয়ে, আমার সেটা ভালো লাগতো। মানে কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একবারের জায়গায় দুবার কেউ ঘুরে তাকালে এক দুটো উত্তর দিয়ে দিত, সেটা আমার ভালো লাগতো। আমাদের মধ্যে কখনো কোনো সমস্যা, ওই একটাই সমস্যা, আমার মাকে ছাড়তে হবে। আমি লাস্ট ভিডিওতেও এটাই বলেছি, আমার মাকে ছাড়তে হবে। কেন না, কোনো কারণে ওর আমার মাকে পছন্দ না, আমার মা দেখতে ভালো না, আমার মা কথা বলতে পারে না, অনেক কিছু। তো এটা নিয়ে
সাত আট মাস আগেও অনেক বড় ঝামেলা হয়, আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, যেখানে আমি জানি যে সেপারেশনের ডিসিশন সবসময় জাজ বা উকিলের থাকে। সেখানে আমার শাশুড়ি মা মাঝখানে বসে আমাদের সেপারেশন ডিসাইড করে। আমাকে এটাও বলে জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আর এখন যদি এই কথাগুলো প্রবাহর ফ্যামিলি ডিসঅ্যাগ্রি করে, আমার কাছে প্রুফ আছে, কারণ আমি জানতাম যে এরকম কিছু একটা হবে। আমি ভিডিও রেকর্ড করছিলাম, তো সেখানে দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই আমাকে বলে শুতে আসবে ছেলের পাশে, শুতে আসতে হবে না, চলে যাও। এই কথাগুলো তোমরা হয়তো আগেও শুনেছো, তাই আমি আবার বলছি। তারপরে 1.5 মাস আমি আমার মতো কাজ করেছি। হ্যাঁ, হয়তো হাসতাম কম, আমার খুব ক্লোজ যারা, তারা বুঝতে পারতো, তারা বলতো কি হয়েছে। সবাইকে তো সব কিছু বলা যেত না, কিন্তু খুব ক্লোজ যারা তারা জানতো যে আমি এখন, ইভেন তোমরা ভিডিও ভালো করে নোটিস করলে এখন যারা রিসেন্টলি আমার খুদ ধরছো বা রিসেন্টলি আমাকে চিনে 2-4টে বাজে কমেন্ট করছো, তারা একটু ঘেটে অগস্ট মাস থেকে অক্টোবর অবধি কটা ভ্লগ আমার দেখলে বুঝতে পারবে আমি কন্টিনিউ মায়ের কাছে ছিলাম। এই কারণেই ছিলাম, আমাকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ফ্ল্যাটটা নাকি প্রবাহর, সেটাও রেন্টেড। আর সেই রেন্টেড ফ্ল্যাটটা আমি নিজের হাতে গুছিয়েছি নিজের সংসারের মতো। কিছু নিয়ে আসতে দেয়নি আমাকে তখন। একদিন পরে ফোন করে আমার ভাইকে বলা হয় সব জিনিসপত্র নিয়ে যা, এবার থেকে আমি থাকবো। এটা আমার শাশুড়ি মা বলে, এবার থেকে আমরা থাকবো, আমরা এখানে থেকে কাজ করব। আমার বিয়ের আগের বা বিয়ের পরের 3-4 মাস অবধি ভ্লগগুলো দেখো। হ্যাঁ, আমার এখন বিশাল বড় দোষ, আমি ভ্লগ করি, কিন্তু ভ্লগ করে আমি এটা তো দেখাই না যে দরজা বন্ধ করে স্বামীর সাথে কি করছি, এসব আমি দেখাই না। আমার ফ্যামিলি বন্ডিং দেখাই আমি, যেটা আমার মনে হয় পজিটিভিটি ছড়ায়। ফ্যামিলি বন্ডিং, যেটা আমি নিজে খুব চেয়ে এসেছি, যে আমার দুটো ফ্যামিলি আমার কাছে সমান। যেখানেই গেছি শাড়ি কিনলে 2 মায়ের জন্য সেম, বাবার জন্য। এখনও আমার কাছে আমার নিউ টাউনের ফ্ল্যাটে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি পরে আছে, আমি বাবার জন্য কিনিনি। 10ই ডিসেম্বর আমার শ্বশুরের জন্মদিন, তার পাঞ্জাবি একটা কিনে আমি এখনও রেখে দিয়েছি, যেদিন যাব নিজের হাতে ধরে দেব। এখনও রাখা রয়েছে আমার ঘরে, মঞ্জুরি বুটিক থেকে কিনেছিলাম। বিয়ের আগের বা বিয়ের পরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা ভালো ছিলাম, দিব্যি ভালো ছিলাম, কিন্তু সমস্যাটা শুরু হলো অন্য জায়গায়। হঠাৎ করে প্রবাহর মায়ের বক্তব্য হলো আমি যেখানে যেখানে কাজে যাই বা যা করি আমার ম্যানেজমেন্ট সব প্রবাহর মা করবে। আমি প্রবাহর মাকে বললাম যে, আমি তখন দাঁড়িয়ে আমি বললাম যে আমার শোতে সবাই চলো, আমার কোনো সমস্যা নেই, 2টো গাড়ি চলুক, আমরা 4জন 8জন সবাই যাই, কিন্তু আমার মা যে আমাকে এতদিন ম্যানেজ করে এসছে, মা যাবে সাথে। মাকে রিপ্লেস করে আমি কাউকে নিয়ে যাব না, সেটা পছন্দ হয়নি। প্রথম বেশ কিছু শোতে ওরাও গেছে, গাড়ি নিয়ে একসাথে সবাই গেছি, সেটা পছন্দ হয়নি। কেন? ওনাদের বক্তব্য সব টাকা পয়সা আমার ওদিকে চলে যাচ্ছে। আমার একটাই তখন বক্তব্য ছিল, আমি মেয়ে হয়েছি বলে কি আমার সব শেষ, আমার বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য সব শেষ? আমি প্রবাহ এখনও আসুক, সামনে দাঁড়াক, প্রবাহকে আমি বলেছিলাম যে আমি এক্ষুনি বিয়ে করব না, বছর 2 টাইম নেব, আমার ভাইটা স্ট্যান্ড করুক, ভাই কিছুটা চাকরি করুক, যাতে আমার ঘাড়ে সেই চাপটা না থাকে, যাতে তোমরা বলতে না পারো যে সব ওদিকে চলে যাচ্ছে। আমি 2 বছর টাইম চেয়েছিলাম, কিন্তু প্রবাহর জেদ ছিল এই বছরই বিয়ে করবে, 2024-এ। আমি আর একটা কথা বলিনি, আমি রাজি হয়েছি। তাছাড়া প্রবাহ আমার বাড়িতে বসে আমার ভাইকে বলেছে, চিন্তা করছিস কেন, যেখানে তো দিদি আটকে যাবে সেখানে আমি আছি, আমি পড়াবো। কিন্তু আজ অবধি ভাইকে না একটা ফোন করে জিজ্ঞেস করেছে তোর কী লাগবে, কী হচ্ছে, কী সমস্যা, কোথায় সমস্যা, কোনোদিনও আমার ভাইকে জিজ্ঞাসাও করেনি।
উল্টে দর্পণকে তো আমি নিজের ভাইয়ের মতো দেখি, দর্পণ আমার ভাইয়ের মতোই। দর্পণের মাঝে মধ্যে বেশ কিছু আবদার থাকতো আমার কাছে, আমি সেগুলো যতটুকু পারতাম ফুলফিল করতাম, যতটুকু পারতাম। ও দাদার কাছেও সেই আবদার করতো না, আমাকে বলতো। ভালো চলছিল। হঠাৎ করে সেই অগাস্ট মাসের সমস্যাতে দাঁড়িয়ে আমি বলে দিলাম যে, যেহেতু আমি লাইভে বললাম যে আমার তো এখনও রেজিস্ট্রি হয়নি, কারণ রেজিস্ট্রির ফাইনাল সাইনের দিনকে প্রবাহর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। আর এটা যে শুনেছে সে বলেছে এরকম হয় নাকি যে ফাইনাল সাইনের দিন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, কেন মানুষের তো থাম্ব ইমপ্রেশন চেঞ্জ হয় না। উকিলটা ওদেরই ছিল, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি। তো সেটা আমি আমার একটা লাইভ ভিডিওতে, আমি এমনি অডিয়েন্সের সাথে মাঝে মাঝে লাইভ করি, আমাকে একজন জিজ্ঞেস করলো তোমাদের আলাপ কী করে, বিয়ে কী করে, তো তখন আমি সেটা বলে দিয়েছিলাম। সেটা বলা নিয়ে হয়েছে দুনিয়ার সমস্যা। প্রবাহ তখন হায়দ্রাবাদ থেকে ফিরে আমাকে বললো ভেবেছো ওটা কি, তুমি লাইভে বললে কেন যে আমাদের রেজিস্ট্রি হয়নি? আমি বললাম রেজিস্ট্রি হয়নি, এটা এপ্রিলের ঘটনা, তারপর ডিসেম্বর এলো, বিয়ে হয়ে গেল, অগস্ট মাস, মানে 1.5 বছর রানিং, এখনও রেজিস্ট্রি হয়নি। তোমাকে আমি কবে থেকে বলছি চলো রেজিস্ট্রিটা করি। লাস্ট ফেব্রুয়ারিতে তুমি বললে আমার মা বারণ করেছে রেজিস্ট্রি করতে। কেন না, তুমি যদি মরে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, তোমার বউ হিসেবে টাকা পয়সা আমি পাবো। আমি তোমাকে বারবার বলেছি আমার কোনো টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, আমার জাস্ট তোমার নামটা দরকার, কোনো টাকা পয়সা কিছু। তুমি সব নমিনি, মানে প্রবাহ সামনে এসে একবার বলুক, আমি ওকে বলিনি? আমি ওকে বারবার বলেছি তোমার টাকা পয়সার দিকে কোনো নজর নেই, তুমি নমিনি চেঞ্জ করো, তোমার মাকে দাও, আমার কিচ্ছু লাগবে না, আমি জাস্ট তোমার বউ, আমার এই নামটুকু লাগবে। তো সেখানে দাঁড়িয়ে রেজিস্ট্রি করতে চাইনি। উল্টে আমাকে তখন বললো যে, শাশুড়ি মা বললো আমার ভাইকে যে ঘর থেকে বেরিয়ে যা, নিয়ে চলে যায় একে, সেপারেশনে থাকুক। আমি প্রবাহর দিকে জাস্ট তাকালাম, ও ব্যালকানির দিকে দাঁড়িয়েছিল, আমি প্রবাহর দিকে তাকালাম। প্রবাহ বললো হ্যাঁ হ্যাঁ চলে যাও, কি হবে থেকে, চলে যাও, সেপারেশনে থাকো, কাজে দেবে। তারপরে বিশ্বাস করবে না, আমি কুকুরের মতো প্রায় 1.5 মাস ধরে বাড়িতে এটা আনতে সেটা আনতে, আমার হেলমেট লাগবে, আমি কি একটা হেলমেট কিনে নিতে পারতাম না? আমার বাইকের হেলমেট লাগবে, আমার একটা জুতো রয়েছে, আমার 2টো জামা লাগবে, এই করতে করতে আমি মাঝে মধ্যেই আমি গেছি। যখনই গেছি তখনই প্রবাহকে আমি বলেছি যে একবার বলো না থাকতে, আমি থেকে যাচ্ছি। তো বাবা মা বের করে দিয়েছে, আমার কোনো যায় আসে না, তুমি শুধু বলো একবার থাকতে, আমি থেকে যাচ্ছি। তখনও অবধি প্রবাহর বক্তব্য না না থাকতে হবে না, যাও সেপারেশন ঠিক আছে। এখন অনেকে বলবে একটা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে কেন এরকম করেছে, বেরিয়ে আসা উচিত ছিল। তাহলে ভালোবাসা শব্দটার অর্থ কোথায় রইল? নন্দিনী ভট্টাচার্য বারবার করে যে এই কথাটা বলছে, বেরিয়ে আসতে হতো, বেরিয়ে আসতে হতো, বেরিয়ে আসতে হতো। এত ইজি বেরিয়ে আসা একটা ভালোবাসার সম্পর্ক, একটা প্রেমের বিয়ে, ওর দিকে কী ছিল জানি না, আমি তো প্রচণ্ড ভালোবেসেছি, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি ভোরবেলা 4টে বাড়ি ঢুকেছি শো শেষ করে, যখন আমাদের রান্না দিদি ছিল না। আমি 8টায় উঠে ওর জন্য ব্রেকফাস্টও তৈরি করেছি না ঘুমিয়ে। এগুলো কোনো খোটার কথা না, আমি ভালোবাসার দিক দিয়ে বলছি। তো ভালো তো আমি প্রচণ্ড বেসেছি, সে ভালোবাসার কোনো দাম নেই। আমাকে আমার মা প্রথম থেকে শিখিয়ে এসছে ভাই, বিয়ে মানে হচ্ছে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। আমি যতটা পেরেছি অ্যাডজাস্ট করেছি, কিছু ছাড়ার কথা কখনো আমার মাথায় আসেনি যে না আমি এখান থেকে ছেড়ে বেরোই, বেরিয়ে একা থাকি বা কিছু। আমি বিয়ে, সংসার, বাচ্চা, আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা যে আমিও মা হব, আমারও একটা বাচ্চা হবে। প্রবাহকে আমি ছাড়তে চাইনি, বা এখনও ছাড়তে চাই না আমি প্রবাহকে। আমি লাস্ট যে লাইফটা করেছিলাম, আমি কিন্তু কাউকে কোনো ব্লেম করিনি। আমি শুধু একটা কথা বলেছি যে মা, স্বামী, সংসার, এর মধ্যে আমি কাউকে চয়েস করতে পারছি না। মাঝে গাদি গুচ্ছে মিডিয়া ঢুকে গেছে, আমার মা ইমোশনাল হয়ে গেছে, আমার দিদিভাই ইমোশনাল হয়ে গেছে, কারণ যদি আমার কিছু হয়ে যেত, ফার্স্ট অফ অল ওদের যেত। তো সেই বেসিসে ওরাও বলেছে
ওদের যা যা বলার ছিল ওরা সবটাই বলেছে। আমি এখনও বলছি আমি প্রবাহকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। কারণ প্রবাহ আমার জীবনে এমন সময় এসছে যখন আমার জীবনে একটা ক্রাইসিস চলছিল। ক্রাইসিস মানে একটা খালি জায়গা চলছিল। আমার অনেক পুরনো একটা ফ্রেন্ডশিপ আমার গেছিলো, সেই সময় প্রবাহ আমার জীবনে এসছিল। প্রবাহর ক্ষেত্রেও নাকি সেম, ওরও একটা পুরনো ফ্রেন্ডশিপ বলো রিলেশনশিপ বলো গেছিলো, সেই সময় আমার লাইফে এসছিল। আমার সাথে আজকে প্রবাহর ঝগড়া হলো। আমি আমার গানের দিব্যি কেটে বলছি, আমি গানকে সব থেকে বেশি ভালোবাসি। সেটাই মনে করতাম গানকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু এখন সেটা আমি রিয়েলাইজ করছি যে আমি হয়তো প্রবাহকে সব থেকে বেশি ভালোবাসি। আমি যখনই আমাদের কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, ঝামেলার কারণ ওই একটাই, আমার মা ফোন করলে ওর মুখটা এইটুকু হয়ে যেত, যার জন্য মা যখন ফোন করতো যদি সামনে বসে থাকতো মায়ের ফোন আমি ধরতাম না, পরে ঘুরিয়ে মাকে ফোন করতাম আমি। মা ফোনও করতো না জেনারেলি। কোনো কিছু একটা নিয়ে ঝামেলা হলো, কিছু হলো, প্রবাহ দরজা বন্ধ করে অন্য ঘরে ঢুকে যেত। কিছুক্ষণ পরে আমাকেই যেতে হতো, উঠবে তুমি, খেয়ে নাও তুমি, ফ্রেশ হয়ে নাও তুমি, আমাকেই যেতে হতো। তখনও নর্মাল করতো। এবার যখন বাড়িতে থাকতো না, আমার এই খারাপ জিনিসগুলো থেকে বেশি ভালো জিনিসগুলো মনে পড়তো। মানে লাইক আমরা একসাথে ছিলাম, একসাথে ভালোবাসার মধ্যে ছিলাম, এইগুলো মনে পড়তো। প্রবাহর আর আমার ঝামেলা হওয়ার রেশিওটা অন্য জায়গায় চলে যায়। আমি দেখেছি যখনই লাস্ট দিনের ঝামেলাটা আমি বলি, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা ফিলিংস আছে। অগস্ট মাসে যখন আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয় নিউ টাউনের ফ্ল্যাট থেকে, শ্বশুর শাশুড়ি প্রবাহ তিনজনে মিলে যখন আমাকে ফ্ল্যাট থেকে বের করে দেয়, কি ভাগ্যিস আমার দিদিভাইয়ের আমি তখন রেকর্ড করেছিলাম, কারণ ওরা পরে এটা স্বীকার করছে না যে ওরা বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর হঠাৎ করে পঞ্চমীর দিনকে প্রবাহর বন্ধুরা গার্লফ্রেন্ডদের নিয়ে বেরোবে, আমারও ডাক পড়লো, এসো। আমিও গেলাম, এক ডাকে আমিও চলে গেলাম, ঠাকুর দেখতে গেলাম, প্রথম দেখা, তারপরে আবার ওর সাথে আমার থাকা, সেই থেকে শুরু। তারপরে ওর হঠাৎ আবার ডিমান্ড হলো, জগদ্ধাত্রী পুজো আসছে, সবাই তোমার খোঁজ করছে, চন্দননগর যেতে হবে। আমি বললাম ঠিক আছে যাবো, একদিন ঠাকুর দেখে চলে আসবো, না বাড়িতে থাকতে হবে। প্রবাহ একবার আমাকে জিজ্ঞাসা করেনি যে আমি কি ফিল করছি, কারণ ওই মানুষগুলো 2 মাস আগে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। প্রবাহর বক্তব্য হচ্ছে আমাকে হেসে খেলে ওদের মধ্যে থাকতে হবে, তাই সই, তাও করেছি। 3 দিন ছিলাম চন্দননগরে, 3 দিন ছিলাম। এবার কথা হচ্ছে, অনেকে বলছো না যে ওরা ভ্লগে আসা পছন্দ করে না। কার দিব্যি কাটলে বিশ্বাস করবে জানি না, আমি আমার মায়ের দিব্যি কাটছি, আমার ফুল ফ্যামিলি মরে যাবে, এত বড় দিব্যি কাটছি আমি। যখন বাড়িতে থাকতাম, ওর মা, আমি কাজ করেছি, এগুলো ভিডিও কর, দেখা আজকে কি রান্না হয়েছে দেখা, এরম করতো। হ্যাঁ, শ্বশুর মশাই তো ক্যামেরা শাই ছিল, কিন্তু আমার বাবাও ক্যামেরা শাই, কিন্তু নিজের বাবা মনে করে আমি পিছনে লাগতাম, কই দেখি তো কি করছো, দেখি আসো, দেখি মাথায় তেল লাগিয়ে দিই। সেটা পরে আবার উনি বসে সারাদিন বসে ভিডিওটা দেখতো যে লোকে কি বললো আমাকে, তারপর বলতো আমার একটা অমুক ক্লায়েন্ট আমাকে ফোন করে বলছে বউ মাথায় তেল লাগিয়ে দিচ্ছে, আমাকে পরে বলতো। দর্পণ একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করতো না, আমি নিতামও না। অগস্ট মাসে ঝামেলার পরে আমাকে ওরা বলে তোমরা যা ইচ্ছা করে নাও,
তোমাদের ভিডিওতে আমাদের আর নেবে না। তো তারপর থেকে আমি ভিডিওতে ওদেরকে নেওয়াই বন্ধ করে দিয়েছিলাম। জগদ্ধাত্রী পুজোর সময় যখন আমি গেছিলাম আমি ভিডিওতে নিইনি। জগদ্ধাত্রী পুজো ওখানে কাটিয়ে, বিয়েবাড়ি কাটিয়ে আমার হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ। আমি বিছানায় শুয়ে আছি, এটা দেখে থাকবে তোমরা, প্রবাহ ভ্লগ করছিল। প্রবাহ নিজে ভিডিও স্টার্ট করেছে, প্রবাহর মা ছিল প্রবাহর পিছনে দাঁড়িয়ে। যেই ভ্লগটা স্টার্ট হলো হঠাৎ করে এসে আমার কোমরের কাছে বসে পিঠে হাত বোলাচ্ছে। এবার বলো যে সে ভিডিও পছন্দ করে না? এটা তো নয়। যদি ভিডিও পছন্দ না করতো সে ওখান থেকে উঠে চলে যেত। ঘুরে এসে আমার পিছনটায় বসে আমার পিছনে হাত বোলাচ্ছে, মাথার পিছনে হাত বোলাচ্ছে। ওখান থেকে উঠে চলে যেত। ব্লগটা তো প্রবাহ স্টার্ট করেছিল, আমার তো শরীর খারাপ ছিল, আমি তো শুয়েছিলাম। আমি প্রথম বিয়ের আগে আমি ভেবেছিলাম, যখন প্রবাহর সাথে বিয়ের আগে আমার কথা কাটাকাটি হতো, প্রবাহর মা বলতো যে প্রবাহর বাবাও নাকি এরম ছিল, বিয়ের পরে নাকি শান্ত হয়ে গেছে, বিয়েটা হোক, তোকে কাছে পাক, ঠিক হয়ে যাবে। বিয়ের আগে শ্বশুর শাশুড়ি, আমি মিথ্যে কথা বলবো না, প্রচণ্ড হেল্প করতো, প্রচণ্ড সাপোর্টিভ ছিল, যেমন বাবা মা করে। কিন্তু বিয়ের পরে সব ঘুরে গেছে। ওনারা মনে হয় ওনারা এক্সপেক্ট করেছিলেন যে আমি হয়তো পুরোপুরি আমার বাবা মাকে ছেড়ে দিতে পারবো, যেটা আজকে মানে আমি সব মেয়েদের কথা বলছি না, বাট বেশিরভাগ কিছু মেয়ে হয় না যে নিজের সংসার হয়েছে, ছাড়ো বাবা মা জলাঞ্জলি যাক। কিন্তু আমি তো সেটা পারিনি, আমি পারতে চাইও নি। আমি যার জন্য সময় নিয়েছিলাম, আমি বাড়ির মেয়ে আমি মনে করি না নিজেকে, আমি বাড়ির বড় ছেলে মনে করি। আর শুধু এটা না যে আমার বাড়ি, শুধু এটা নয়, আমার আশেপাশে আরও বেশ কিছু ফ্যামিলি রয়েছে, আমার কিছু স্টুডেন্টের ফ্যামিলি রয়েছে যাদের দায়িত্ব আমি নিই, যাদের দায়িত্ব আমার ঘাড়ে। আমার কোনো মাসে ইনকাম কম হলে আমার মাথায় হাত পড়ে যায় যে আমি ওদেরকে কী দেবো। তো আমি আমার মা বাবাকে ছাড়তে পারিনি, আমি মাকে ছাড়তে পারিনি। ওরা আমার মাকে পছন্দ করে না বলে, আমার মাকে বন্ধ করতে হবে। বিয়ের আগে অবধি একটা এরম জায়গা ছিল যে আমরা একসাথে সবাই মিলে, বিয়ের আগে বিয়ের পরেও একসাথে ঘুরতে যেতাম। একবার দার্জিলিং, প্রবাহর মায়ের পৈতৃক সম্পত্তি থেকে সবাই তাকে বঞ্চিত করেছিল, দেয়নি কেউ কিছু তাকে। সেই নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল, মামাদের সাথে প্রবলেম চলছিল, সবার সাথে প্রবলেম চলছিল, মন টন খারাপ করে ঘরে বসেছিল। আমি তখন চন্দননগরে ছিলাম, আমি আর আমার মা, জাস্ট আমরা ক্লাস শেষ করেছি তখন, শনিবার দিন করে, আগে শ্বশুরবাড়িতে ক্লাস হতো। আমার মা এমনি কোনো দিনও চন্দননগরে যায়নি। আমার মা আমার যেখানে ক্লাসগুলো আমার হয়, প্রত্যেকটা ক্লাস, আগে 3টে ক্লাস ছিল, এখন 2টো ক্লাস, এগুলো মা হ্যান্ডেল করে। শুধু ক্লাসের ক্ষেত্রে মা যেত। তো এরকম দিন ক্লাস শেষ করে টেবিলে খেতে বসেছি, দেখলাম যে প্রবাহর মা এরম করে ভাতটাকে মাখছে, মুখে উঠছে না। আমি যে কী হয়েছে গো তোমার? তখন প্রবাহর বাবা আমাকে পাশ থেকে বলছে, ওই বাড়ির প্রপার্টি, ওই নিয়ে সমস্যা, কেউ কিছু দেবে না বলে দিয়েছে। আমার ছাড়ো তো প্রপার্টি, অত মন খারাপ করতে হবে না। আমি 3টে টিকিট কাটছি, তোমার ছেলেও পরশুদিন থাকবে না, হায়দ্রাবাদ না ব্যাঙ্গালোর যাবে, আমরা 3জনে চলো দার্জিলিং ঘুরে আসি, আমার কোনো কাজ নেই। আমি ইনস্ট্যান্ট ওখানে বসে টিকিট কাটলাম, ব্যাগ ট্যাগ গোছানো করালাম, করিয়ে 3জনকে নিয়ে আমি পুরো আমার এই টিকিটের খরচ আমি কারোর থেকে নিয়ে নিই না, আমার মায়ের থেকে না শাশুড়ি মায়ের থেকে, আমি নিজের টাকায় টিকিট কেটে আমি 3জনকে নিয়ে ঘুরতে গেছি। হ্যাঁ, আমি কিন্তু ইয়ার্কি মেরেছি প্রচুর, যে জেনারেলি মা বাবারা নিয়ে যায় মেয়েদেরকে, সেখানে আমি নিয়ে যাচ্ছি তোমাদের 2জনকে। আমাকে বললো ঠিক আছে চল, ওখানে গিয়ে সোয়েটার ফোয়েটার কিনে দেবো, জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে। তো এই বেসিসে আমি ঘুরতে নিয়ে গেছি ওদের 2জনকে। সেখানে এসে অগাস্ট মাসে যখন ঝামেলাটা হলো, ঘর থেকে বেরিয়ে যাওয়ার মতো সিচুয়েশন হলো, তখন প্রবাহর বাবার বক্তব্য, তোমার মাকে নিয়ে যাওয়ার কি ছিল, শুধু তো প্রবাহর মাকে নিয়ে যেতে পারতে। আমি বললাম বাবা, আমাকে একটা দিন এমন দেখাও যেখানে প্রবাহ আমার সাথে কোথাও যাচ্ছে, সেখানে আমি মাকে টেনেছি। টানিনি তো, উল্টে এরকম হয়েছে যে আমি আর প্রবাহ কোথাও যাচ্ছি, তুমি মা সবাই জয়েন করেছো, এটা হয়েছে। হ্যাঁ, সেটা তো নিয়ম, যেহেতু শ্বশুর বাড়ি, কিন্তু মেয়ের বাড়িটা তো ম্যাটার করে না, এরকম তো কখনো হয়নি
যে আমি আর প্রভাব কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে আমার সাথে আমার মাও যাচ্ছে, আমার বাবাও যাচ্ছে, এটা হয়নি। এই দার্জিলিংয়ের ট্রিপটাতে যদি আমি আর প্রবাহ যেতাম, আমি আমি কাউকে বলতাম না চলো, আমি আর প্রবাহ গেছিলামও দার্জিলিং পরে, দুজনেই গেছি, কেউ যায়নি আমাদের সাথে। মায়ের মন খারাপ ছিল প্রপার্টি নিয়ে, হাবিজাবি নিয়ে, সেখানে আমার মনে হয়েছে আমি 2 মাকে নিয়ে আমরা 3টে মহিলাই শুধু ঘুরতে যাব, আমি গেছি। এইটাতে আমি আমার মাকে নিয়ে গিয়ে কী দোষ করেছি, আমাকে একটা কারণ দেখাও। সেখানে দাঁড়িয়ে আলটিমেটলি আমার ঘর থেকে বেরিয়ে যেতে হলো। আমি আমার যে বন্ধুরা ভ্লগ করে না, আমি এরকম অনেক বন্ধুদেরও দেখেছি যে বিয়ের পরে না সুন্দর করে টেবিল সাজিয়ে নিয়ে বসে যে বিয়েতে কী কী গয়না পেল। আমি পারিনি। এটা নিয়ে অশান্তি হয়েছে, কারণ বৌভাতের 3 দিন পর কি অষ্টমঙ্গলার পরে মানে অষ্টমঙ্গলা কাটিয়ে যখন আবার চন্দননগর গেছিলাম, অষ্টমঙ্গলাতেও প্রভু বাড়িতে থাকতে চায়নি। হতেই পারে, আমাদের ছোটোখাটো বাড়ি, থাকতে চায়নি। আমি যদি বিয়ে না করতাম এই বছর, মানে যে বছর বিয়ে করেছি আমি, সে বছরে আমার বাড়ি, আমার প্ল্যানিং পাস হয়ে গেছে, সব হয়ে গেছিলো, বাড়ি আমার উঠে যেত। ওর বিয়ের তাড়া ছিল, দ্যাটস ওয়াই আমার বাড়ি কমপ্লিট আমি করতে পারিনি। আমারও খুব ইচ্ছে ছিল যে আমি কী কী গয়না পেয়েছি, কী কী গয়না পরেছি, আমি সব দেখাবো। কিন্তু অষ্টমঙ্গলার পরের দিন আমার শাশুড়ি মা আমার থেকে আমার এই বিয়ের যে হারটা শ্বশুর আমাকে আশীর্বাদে দিয়েছিল ওটা নিয়ে নেয়, বলে যে আমার কাছে থাক, ব্যাংকে রেখে দেবো, তুই নিয়ে গিয়ে কলকাতায় কী করবি। আমি আমার মায়ের গয়নাকাটি বা টুকটাক যা হাবিজাবি পেয়েছিলাম ওগুলো আমি নিয়ে এসেছিলাম। মেন যে গয়নাটা ওটা আমাকে দেওয়া হয়নি, ওটা এখনও অবধি আমি পাইনি। একদিন একটা বিয়ে বাড়ি, গৌরব তপাদারের বিয়ে, তো সেই বিয়ে বাড়ির সময় আমি বললাম যে মা আমার একটা খুব ভালো বিয়ে বাড়ি আছে, আমাকে একটু গয়নাটা দেবে, আমি পরে আমি আবার দিয়ে যাব। ওটা তো নেই, ওটা তো বন্ধক চলে গেছে, তোর বাবা ব্যবসায় লস খাচ্ছিল, বন্ধক দিয়ে দিয়েছে। আমি বললাম ওটা বন্ধক দিয়ে দিয়েছো? বললাম আমাকে তো বলোনি তুমি। তখন বলছে হ্যাঁ আমি ভুলে গেছি, বলা উচিত ছিল কিন্তু ভুলে গেছি। হ্যাঁ বললাম ঠিক আছে। সেই গয়না 1.5 বছর রানিং, এখনও সেই গয়না বেরোয়নি। আমি প্রথম খুব আমার খারাপ লাগতো, কারণ আমি বারবার করে বলেছিলাম যে আমি ওই গয়নাটা বিয়ের দিন পরবো না, কারণ ওটাতে আমার বিয়ের সিঁদুর লেগে, মাথায় যখন সিঁদুর দিয়েছিল সেই সিঁদুরে ফোঁটাও পড়েছিল গয়নার মধ্যে। আমি প্রথমে বলেছিলাম যে আমি গয়নাটা বিয়ের দিন পরবো না, যেদিনকে বউ বাড়িতে যায় তোমরা বরণ করে আমাকে গয়নাটা পরিও, তোমরা যদি বিয়ের দিনকে আমাকে আশীর্বাদ করো, হাতের যে চূড় বানিয়েছিলে চূড় দিয়ে আশীর্বাদ করো, ওই হারটা আমি পরবো না। ওনারা জোর করে নিজেদের জেদের বসে সবাই দেখবে যে শ্বশুর আমাকে একটা ভালো গয়না দিয়েছে, সেই বেসিসে আমাকে গয়নাটা তখন পরায়। আমি লিটারালি কেঁদেছি এই বেসিসে যে ওই গয়নাটার মধ্যে আমার সিঁদুর লেগেছিল, সেটা এখন ব্যাংকে পড়ে। নট অনলি দ্যাট, অশান্তির আরও কারণ, বিয়েতে টুকটাক হাবিজাবি প্রচুর সোনার জিনিস পাওয়া যায় যেগুলো পরা যায় না, পরতে গেলে ভেঙে যায়, এরকম প্রচুর গয়না পেয়েছিলাম আমি। আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে এই গয়নাগুলো আমি পরতে পারছি না, এগুলোকে ভেঙে আমি একসাথে এক জায়গায় এনে একটা সলিড কিছু বানাবো। তখন বলেছিল হ্যাঁ। আমার বিয়ের আগে আমার একটা, যেখানে আমি থাকতাম হরিণাবিতে রাজপুরে, ওখানে আমার একটা দোকান আছে, আমি ওই দোকান থেকে মানে আমার বিয়ের জিনিসপত্র সব আমি ওখান থেকে বানাই। ওখানে মান্থলি খাতা করা, টাকা দেওয়া, তো আমার মান্থলি খাতাতে বোধহয় 40-50 হাজার টাকা এরকম কিছু একটা জমা ছিল। আর আমি ওই গয়নাগুলো নিয়ে গেছিলাম ওখান থেকে, ওরকম 1 লাখ 1.5 লাখ সামথিং হয়েছিল। তো আমি সব ভেঙে চুরে আরও 1-1.5 লাখ টাকা দিয়ে আমি একটা ভালো হার বানিয়েছিলাম। আমাকে ফোন করে লিটারালি ওর মা বলল কাণ্ডজ্ঞান নেই, বিয়ের 1 বছরের মধ্যে গয়না সব বিক্রি করে দিলি, দিয়ে এই করলি ওই করলি।
আমি বললাম আমি বিক্রি করিনি, তোমাকে তো বলেছিলাম আমি পড়তে পারছি না, কিছু তো পড়তে হবে। যেটাই পড়তে যাচ্ছি সেটাই বেঁকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে হাতে চলে আসছে, রাস্তার মাঝখানে খুলে ভেঙে পড়ে যাচ্ছে। আমি ওগুলো দিয়ে আরও টাকা পয়সা দিয়ে শক্ত সামর্থ্য একটা জিনিস বানিয়েছি, এটা সব মেয়েরা করে, একটা শক্ত সামর্থ্য জিনিস বানিয়েছি। না বিয়ের 1 বছরের মধ্যে আনলাম, তুমি বিয়ের 1 বছরের মধ্যে যে বলছো, তাহলে তো বিয়ের 1 বছরের মধ্যে আমার বিয়েতে তুমি যে হারটা আমাকে দিলে, যার মধ্যে এখনও আমার সিঁদুর লেগে, সেটাও তো তুমি ব্যাংকে দিয়ে দিয়েছো, বন্ধক দিয়ে দিয়েছো, তো সেটা বিয়ের 1 বছরের মধ্যে নয়। আমার একটা পাতি, আমি টিকলিটা সোনার পরিনি, একটা পাতি টিকলি পরেছিলাম, ওই টিকলিটাতে সিঁদুর লেগে বলে আমি এখনও টিকলিটা টোপলায় করে আমি লকারে রেখে দিয়েছি। আমি হচ্ছি টিপিক্যাল বাঙালি একটা মেয়ে, আমার কাছে প্রত্যেকটা ইমোশনের দাম আছে। ছেড়ে আসছি, সম্পর্ক ভাঙতে চাইছি বলে বেরিয়ে আসতে পারি না আমি। যদি বেরিয়ে আসতে পারতাম, যেদিনকে ফার্স্ট আমার মাকে ছোটো বড়ো কথা বলেছিল, সেদিনকেই বেরিয়ে আসতাম।